ভূমিকম্পের ফলে অনেক সময় পর্বতপাত্র থেকে হিমানির সম্প্রসারণ হয়, পর্বতের উপর শিলাপাত হয়। ৬ নাম্বার, ভূমিকম্পের ফলে হঠাৎ করে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। তো প্লাবিত মানে ভাসিয়ে নিয়ে যায়। সুনামি, সুনামি ইংলিশ বানানটা TSUNAMI, সুনামি, এর কোনো উচ্চারণ হয় না। সুনামি একটি জাপানি শব্দ। এখানে একটা কোশ্চেন, সুনামি কি জাতীয় শব্দ? জাপানি শব্দ। একটি জাপানি শব্দ কি? সুনামি। জাপানি ভাষায় এর অর্থ হলে পোতাশ্রয়ের ঢেউ। জাপানি ভাষায় এর অর্থ হলে পোতাশ্রয়ের ঢেউ। পোতাশ্রয়ের ঢেউ, অবশ্যই স্পেলিংটা ভালো করে দেখে নিবা। পোতাশ্রয়ের ঢেউ। তাহলে সুনামি শব্দের অর্থ কি? পোতাশ্রয়ের ঢেউ। সুনামি পানির ঢেউ সমুদ্রের স্বাভাবিক ঢেউয়ের মতো নয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, অবশ্যই দেখে রাখবা। পড়ার পূর্বে তোমাদেরকে একটা কথা বলি, অবশ্যই প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করতে হবে। দেন তার সাথে এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্স লাইনগুলো আন্ডারলাইন করে রাখতে হবে। দেন তার সাথে সাথে নোট ডাউন করে নেওয়া উচিত। আর বিশেষ করে প্রতিটা লাইন এমনভাবে পড়তে হবে যাতে নেক্সট টাইমে আর কোনো লাইন বেশি করে পড়া না লাগে। সুনামির পানির ঢেউ সমুদ্রের স্বাভাবিক ঢেউয়ের মতো নয়। এটা সাধারণত ঢেউয়ের চেয়ে অনেক বিশাল আকৃতির। অতি দ্রুত ফুলে ওঠা জোয়ারের মতো, যা উপকূল ও পার্শ্ববর্তী এলাকার জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। সুনামির পানির ঢেউগুলো একের পর এক উঁচু হয়ে আসতে থাকে, তাই একে ঢেউয়ের রেলগাড়ি বা ওয়েভ ট্রেন বলে। সুনামির পানির ঢেউগুলো একের পর এক উঁচু হয়ে আসতে থাকে, তাই একে কি বলা হয়? একে বলা হয় ঢেউয়ের রেলগাড়ি। কি বলা হয়? ঢেউয়ের রেলগাড়ি বা ওয়েভ ট্রেন বলা হয়ে থাকে। তাহলে ওয়েভ ট্রেন বলা হয়ে থাকে কোনটাকে? সুনামির ঢেউটাকে। ঢেউয়ের রেলগাড়ি বলা হয় কোনটাকে? সুনামিকে। অনেকগুলো প্রশ্ন। দেখো, ঢেউয়ের রেলগাড়ি বা ওয়েভ ট্রেন বলা হয় কোনটিকে? সুনামির। তাহলে সুনামির পানির ঢেউগুলো একের পর এক উঁচু হয়ে আসতে থাকে, তাকে কি বলে? ঢেউয়ের রেলগাড়ি বা ওয়েভ ট্রেন বলে। এটা অবশ্যই দেখে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্স একটা কোশ্চেন, অনেক ভেরি ইম্পর্টেন্স। অবশ্যই যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে দিচ্ছি, নোট ডাউন করে নেওয়া উচিত। সুনামি হলো পানির এক মারাত্মক ঢেউ যা সমুদ্রের মধ্যে বিশাল হ্রদের ভূমিকম্প বা আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয়ে থাকে। কি কারণে সুনামির ঢেউগুলো সৃষ্টি হয়ে থাকে? শোনো, সুনামি হলো পানির এক মারাত্মক ঢেউ যা সমুদ্রের মধ্যে বা বিশাল হ্রদে ভূমিকম্প বা আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয়ে থাকে। তাহলে কি কি কারণে সৃষ্টি হয়ে থাকে? ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়ে থাকে, অথবা কিসের? আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের কারণে হয়ে থাকে এই সুনামিটা। পানির নিচে কোনো পারমাণবিক বা অন্য কোনো বিস্ফোরণ, অনুপাত ইত্যাদি কারণেও সুনামি হতে পারে। সুনামির ক্ষয়ক্ষতি সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতে সীমাবদ্ধ থাকলেও এর আশেপাশে সুনামির ধ্বংসাত্মক লীলা সংঘটিত হয়। 2004 সালের 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে যে সুনামি সৃষ্টি হয়, তাই এই মহাসাগরের আশেপাশে 14টি দেশে আঘাত হানে এবং মারাত্মক একটা দুর্যোগ সৃষ্টি করে। কত সালে সুনামি হয়? 2004 সালে 24শে ডিসেম্বর। তাহলে 2004 সালে 24শে ডিসেম্বর কোথায় সুনামি হয়? ভারত মহাসাগরে। কোথায় সুনামি হয়? ভারত মহাসাগরে। যে সুনামি সৃষ্টি হয় তাই এই মহাসাগর আশেপাশে কয়টি দেশে আঘাত আনে বা মারাত্মক দুর্যোগ সৃষ্টি করে? 14টি দেশে। কয়টি দেশে? 14টি দেশে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, দেখে রাখো। তাহলে কয়টি দেশে? 14টি দেশে। কত সালে? 2004 সালের 26শে ডিসেম্বর। কোন দেশে হয়? ভারতে। কোন সাগরে? ভারতে মহাসাগরে। কাজ, 2004 ও 2011 সালে এশিয়ার দুটি সুনামি হয়। তাহলে কত সালে দুটি সুনামি হয়? 2004 সালে একবার হয় এবং 2011 সালে এশিয়া মহাদেশে কয়টি সুনামি হয়? টোটাল 2টা সুনামি হয়, খুবই মারাত্মক।
তোমরা ক্ষতিগ্রস্ত দেশের তালিকা দলগতভাবে তৈরি করো। যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কয়টি দেশের তালিকা তোমাদের তৈরি করতে বলা হয়েছে। আগ্নেয়গিরি ইংলিশ হচ্ছে ভলকানো। ভলকানো। আগ্নেয়গিরি দেখো ম্যাগমা প্রকোষ্ঠ, লাভা আছে, প্রধান সুড়ঙ্গ আছে, জ্বালামুখ আছে, ভস্ম বা লাভা স্তর, গৌণ বা পৌণ জ্বালামুখ। এখানে নিচ থেকে আগ্নেয়গিরিটা হয়, কোথায় কোন সাইড থেকে বের হয় সেটা এখান দিয়ে আছে। ভূত্বকের শিলাস্তর সর্বত্র একই ধরনের কঠিন বা গভীর নয়, কোথাও নরম আবার কোথাও কঠিন। কোনো কোনো সময় ভূগর্ভের চাপ, ভূগর্ভে মানে মাটির নিচের যে চাপ প্রবল হলে শিলা স্তরে কোনো দুর্বল অংশ ফেটে যায়। শিলা স্তর বলতে পাথর, পাথরের কোনো দুর্বল একটা অংশ সেখানে ফেটে যায় বা সুড়ঙ্গের সৃষ্টি করে। সুড়ঙ্গ বলতে গর্ত বা ছিদ্র সৃষ্টি করে। ভূপৃষ্ঠের দুর্বল অংশের ফাটল বা সুড়ঙ্গ দিয়ে ভূগর্ভের উষ্ণবায়ু গলিত শিলা সেটা কি করে, ভূপৃষ্ঠের দুর্বল অংশের ফাটল বা সুড়ঙ্গ দিয়ে, ফাটল বলতে যেখানে ফেটে গেছে এই কোয়ালিটি, সুড়ঙ্গ বলতে এরকম ছিদ্র হয়ে যাওয়া, উষ্ণ বায়ু যদি থাকে, গলিত শিলা, গলিত শিলা উষ্ণ বায়ু মানে গরম বায়ু, গলিত শিলা মানে পাথর গলে গেছে সেরকম, ধাতু, ভস্ম, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথর খণ্ড, কাদা, ছাই প্রভৃতি প্রবলভাবে উদ্ধৃত উৎক্ষিপ্ত হয়ে ওঠে, তখন এই জ্বালামুখ দিয়ে বের হতে থাকে। ভূপৃষ্ঠে এই ছিদ্রপথ বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচা আকৃতির পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে। তাহলে আগ্নেয়গিরি কাকে বলে অবশ্যই যদি তোমরা এটা পড়ো তাহলে হয়ে যাবে আগ্নেয়গিরি কাকে বলে। এখানে দুটা কোশ্চেন, আগ্নেয়গিরি কাকে বলে একটা সংজ্ঞা পেয়ে যাচ্ছ, দেন তার সাথে আর একটা কোশ্চেন দেখো, ভূপৃষ্ঠে ওই ছিদ্রপথ বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচা আকৃতি পর্বত সৃষ্টি করে তাকে কি বলে, আগ্নেয়গিরি বলে। আগ্নেয়গিরি মুখকে জ্বালামুখ, আগ্নেয়গিরি মুখকে কি বলা হয়, জ্বালামুখ বলা হয়। তাহলে জ্বালামুখ বলা হয় কাকে, আগ্নেয়গিরির মুখকে। তাহলে আগ্নেয়গিরির মুখকে আবার কি বলা হয়, জ্বালামুখ। এবার ঘুরে ফিরে প্রশ্ন করবা, জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে লাভা বলে। জ্বালামুখ দিয়ে যে পদার্থ, গলিত পদার্থ বের হয় তাকে কি বলে, লাভা বলে। ওই জ্বালামুখ দিয়ে নির্গত, নির্গত মানে বের হয়ে আসে গলিত পদার্থকে কি বলে, লাভা বলে। আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের কারণ, রিজনস অফ ভলকানো। নাম্বার 1, ভূত্বকের দুর্বল স্থান বা ফাটল দিয়ে ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা, ভস্ম, ধাতু প্রবল বেগে বের হয়ে অগ্ন্যুৎপাত ঘটায়। গলিত ম্যাগমা বের হয় ভস্ম, ভস্ম মানে ছাই, ধাতু প্রবল বেগে বের হতে থাকে যেখানে দুর্বল স্থান বা ফাটল আকৃতি রয়েছে সেই সব জায়গা থেকে। পৃথিবীর অভ্যন্তরীণ বাহ্যিক গঠনের ভিতর 2 নাম্বার দেখো, যখন ভূপৃষ্ঠের চাপ কমে যায় তখন ভূগর্ভের শিলাসমূহ স্থিতিস্থাপক অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। এতে শিলার আয়তন বৃদ্ধি পায়, ফলে তরল পদার্থ দুর্বল স্থান ভেদ করে প্রবল বেগে উৎক্ষিপ্ত হয়ে অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে। 3 নাম্বার, কখনো কখনো ভূত্বকের ফাটল দিয়ে নদী নালা, খাল বিল এবং সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করলে প্রচণ্ড উত্তাপে বাষ্পীভূত হয়, ফলে আয়তন বৃদ্ধি পেয়ে ভূত্বক ফাটিয়ে দেয়। তখন ওই ফাটলের ভিতর দিয়ে পানি, বাষ্প, তপ্ত শিলা প্রভৃতি নির্গত হয়ে অগ্ন্যুৎপাত ঘটায়। 4 নাম্বার দেখো, ভূগর্ভে নানা রাসায়নিক ক্রিয়া ও বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে প্রচুর তাপ বৃদ্ধি পেয়ে গ্যাসের সৃষ্টি হয়, তাতে ভূ অভ্যন্তরের চাপ বৃদ্ধি পায় ও অগ্ন্যুৎপাত ঘটায়। 5, ভূ আন্দোলনের সময় পার্শ্বচাপে মানে পাশের চাপে ভূত্বকের মানে ভূমির উপরে দুর্বল অংশ ভেদ করে এ উত্তপ্ত তরল লাভা উপরে উত্থিত হয়। উত্তপ্ত যে তরল মানে গরম যে তরল লাভা রয়েছে সেটা উপরে উঠে আসে। এভাবে ভূ আন্দোলনের ফলে অগ্ন্যুৎপাত হয়। এভাবে ভূ আন্দোলন মানে ভূমির ভিতরে কি হয়, মারামারি বা এদিক ওদিক ছোটাছুটি হয়, ফলে অগ্ন্যুৎপাত তৈরি হয়। অগ্ন্যুৎপাত মানে আগুনের তৈরি হয়। আগ্নেয়গিরি প্রকারভেদ, টাইপস অফ ভলকানো। অগ্ন্যুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। অগ্ন্যুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়।
কয়ভাবে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3টা ভাগের ভিতরে কি কি? সক্রিয় আগ্নেয়গিরি। কি বলা হয়? সক্রিয় আগ্নেয়গিরি। 2 নাম্বার আছে দেখো সুপ্ত আগ্নেয়গিরি, ডরম্যান্ট ভলকানো। 3 নাম্বার মৃত আগ্নেয়গিরি, এক্সটিংক্ট ভলকান। যেসব আগ্নেয়গিরি দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় হয়ে আছে এবং ভবিষ্যতেও অগ্ন্যুৎপাতের সম্ভাবনা নেই সেগুলোকেই মৃত আগ্নেয়গিরি বলে। তাহলে মৃত আগ্নেয়গিরি কাকে বলে একটা সংজ্ঞা পেয়ে গেলাম। দেন তার সাথে আরেকটা কোশ্চেন আছে দেখো, যেসব আগ্নেয়গিরি দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় হয়ে আছে এবং ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা নেই সেগুলোকে কি বলে? সেগুলোকে মৃত আগ্নেয়গিরি বলে। যেমন ইরানের কোহি সুলতান। ইরানের কোহি সুলতান। তাহলে ইরানের কোহি সুলতান কি ধরনের আগ্নেয়গিরি? মৃত আগ্নেয়গিরি। তাহলে মৃত আগ্নেয়গিরির ভিতরে কোন দেশের আগ্নেয়গিরি রয়েছে? ইরানের কোহি সুলতান। আকার আকৃতির উপর ভিত্তি করে আগ্নেয়গিরিকে নিম্নলিখিত শ্রেণীবিন্যাস করা হয়েছে। আকারের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানে টোটাল 3 ভাগে ভাগ করা হয়েছে। আকার আকৃতির উপর ভিত্তি করে আগ্নেয়গিরিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তো নাম্বার 1 আছে শিল্ড আগ্নেয়গিরি, শিল্ড ভলকানো। এখানে দেখো গম্বুজ আকৃতির শিল্ড আগ্নেয়গিরিগুলোর তলদেশ চওড়া এবং ঢাল সামান্য, সাধারণত আকারে বৃহৎ। এ জাতীয় আগ্নেয়গিরি কেন্দ্রীয় নির্গমন পথে বা সরাসরি সারি সারি নির্গমন পথ দিয়ে দ্রুত বেগে প্রবাহিত বিক্ষিপ্তভাবে ছড়ানো লাভা দ্বারা গঠিত। হাওয়াই দ্বীপের মানলেয়া এর উদাহরণ। তাহলে হাওয়াই দ্বীপের মানলেয়া উদাহরণ। তাহলে হাওয়াই দ্বীপে মানলেয়া কি ধরনের আগ্নেয়গিরি? শিল্ড আগ্নেয়গিরি। ইংলিশে বলা হয় শিল্ড ভলকানো। নাম্বার 2 তে আছে স্ট্র্যাটো আগ্নেয়গিরি। স্ট্র্যাটো আগ্নেয়গিরিটা কেমন দেখি? জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে নির্গত ভস্ম লাভার সমানে স্তরসমূহ দ্বারা এ জাতীয় আগ্নেয়গিরি গঠিত হয়। তাহলে কিসের সমন্বয়ে স্ট্র্যাটো আগ্নেয়গিরি গঠিত হয়? একটা আছে জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে ভস্ম লাভার সমানে এ জাতীয় আগ্নেয়গিরি গঠিত হয়, যেটাকে বলা হয় স্ট্র্যাটো আগ্নেয়গিরি। অধিকাংশ স্ট্র্যাটো আগ্নেয়গিরি অনিয়মিতভাবে গঠিত পর্বতসমূহ, যা পর্বত পার্শ্বে উৎপন্ন কেন্দ্র, পর্বত মানে পাহাড়ের পার্শ্বে মানে পাশে, উৎপন্ন কেন্দ্র মানে যেখান থেকে তৈরি হয়, অন্যান্য নির্গমন পথ দিয়ে, নির্গমন মানে যেখান থেকে বের হয়ে নিচের দিকে চলে আসাকে বোঝানো হয় নির্গমন পথ, প্রবাহিত বিক্ষিপ্ত পদার্থের সমানে গঠিত। নির্গমন বলতে আর একটা জিনিস দিয়ে বোঝায়, যেমন পানি উপর থেকে যখন নিচের দিকে একই দিকে প্রবাহিত হয় তখন তাকে নির্গমন পথ বলা হয়। 3 নাম্বার সিন্ডার কোন আগ্নেয়গিরি, সিন্ডার কোন ভলকানো। আকারে ছোট আগ্নেয়গিরিগুলোকে সিন্ডার কোন আগ্নেয়গিরি বলা হয়। তাহলে সিন্ডার কোন আগ্নেয়গিরি কাকে বলে একটা সংজ্ঞা পেয়ে গেলাম। তার সাথে আকারে ছোট আগ্নেয়গিরিগুলোকে কি আগ্নেয়গিরি বলা হয়? সিন্ডার কোন আগ্নেয়গিরি বলা হয়, সিন্ডার কোন আগ্নেয়গিরি বলা হয়। এগুলো গ্যাসপূর্ণ ম্যাগমার পুনঃপুন ক্ষুদ্র বিস্ফোরণের ফল যেগুলো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো, পেজ হলে ফলো করো। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.